হ্যালো বন্ধু, তোমাদের সবাইকে সুরজিৎ মান্না ক্রিয়েশন চ্যানেলের পক্ষ থেকে সুস্বাগতম। আশা করি তোমরা সকলে ভালো আছো। আমি তোমাদের জন্য এই ভিডিওটি তুলে ধরছি 2025 সালের মাধ্যমিক পরীক্ষার্থী তথা 2024 সালে যারা ক্লাস 10 তথা দশম শ্রেণীতে পড়ছো, তোমাদের ফাইনাল পরীক্ষা তথা টেস্ট পরীক্ষার জন্য আমি ভূগোলের এক সেট প্রশ্নপত্রের সম্পূর্ণ সমাধান করছি। তার আগে তোমাদের কাছে অনুরোধ, তোমরা ভিডিওটি না টেনে পুরোটা থাকো, ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানিও এবং ভিডিওটিতে লাগিয়ে দাও এবং শেয়ার করো। তোমরা এই প্রশ্নপত্রের সেটটি পেয়ে যাবে রায় ও মার্টিনের প্রশ্নবিচিত্রার ভলিউম 2 মডেল কোশ্চেন পেপার 8 অর্থাৎ 8 নম্বর মডেল কোশ্চেন পেপার সম্পূর্ণ সমাধান করছি। বিভাগ কয়ে একের দাগে বিকল্পগুলি থেকে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। 1.1 দাগে অবরোহণ প্রক্রিয়া সৃষ্ট একটি ভূমিরূপের উদাহরণ হলো স্বাভাবিক বাঁধ, এসকারসিভ ভ্যালি, জলপ্রপাত। সঠিক উত্তর হল অপশান ঘতে জলপ্রপাত। 1.2 দাগে বহির্বিদ্যুৎ সমভূমিতে বরফের চাই গলে গিয়ে যে ঘর সৃষ্টি হয় তা হলো এসকার, কেম, ড্রামলিন, কেটল। সঠিক উত্তরটি অপশান ঘতে কেটল। 1.3 দাগে উল্কাপিণ্ড পুড়ে ছাই হয় প্রদত্ত কোন স্তরে? আয়োনোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার, মেসোস্ফিয়ার, এক্সোস্ফিয়ার। সঠিক উত্তরটি অপশান ঘতে মেসোস্ফিয়ার। 1.4 দাগে সীমান্ত বৃষ্টি দেখা যায় ক্রান্তীয় ঘূর্ণিপথে, পরিচালন বৃষ্টিপাতে, নাতিশীতোষ্ণ ঘূর্ণিপথে, শৈলক্ষেপ বৃষ্টিপাতে। সঠিক উত্তরটি হল অপশান গতে নাতিশীতোষ্ণ ঘূর্ণিপথে। 1.5 দাগে সমুদ্র স্রোত সৃষ্টি নির্ভর করে বায়ু প্রবাহ, পৃথিবীর পরিক্রমণ, মগ্ন ছাড়া সবকটি প্রযোজ্য এর উপর। সঠিক উত্তর অপশান কতে বায়ু প্রবাহ। 1.6 দাগে মুখ্য জোয়ারের প্রতিপাদ স্থানে হয় ভাটা, ভরা জোয়ার, গৌণ জোয়ার, মরা জোয়ার, মরা কোটাল। সঠিক উত্তর অপশান গতে গৌণ জোয়ার। 1.7 দাগে ভরাটকরণের সময় যে বর্জ্যজনিত দুর্গন্ধযুক্ত গ্যাস উদ্ভূত হয় সেটি হল নাইট্রোজেন, অ্যামোনিয়া, ক্লোরোফ্লোরোকার্বন, সালফার ডাইঅক্সাইড। সঠিক উত্তর হল অপশন কতে অ্যামোনিয়া। 1.8 দাগে শিবালিক হিমালয়ের পাদদেশীয় অঞ্চলে ক্ষুদ্র ক্ষুদ্র শিলাখণ্ড সঞ্চিত হয়ে যে সমভূমি গঠিত হয়েছে তাকে বলে খাদার, ভাবর, ভাঙার বেড। সঠিক উত্তর হল অপশন খতে ভাবর। 1.9 দাগে গ্রীষ্মকালে দুপুরে উত্তর ভারতে প্রবাহিত উষ্ণ ও শুষ্ক বায়ু হল আন্ধি, কালবৈশাখী, লো, বরদৈচিলা। সঠিক উত্তরটি অপশন গতে লো। 1.10 দাগে ঠিক জোড়াটি নির্বাচন করো। উত্তর পশ্চিম ভারতের প্রাচীর ভঙ্গি পর্বত নীলগিরি, দক্ষিণ ভারতে পূর্ববাহিনী নদী নর্মদা, আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের চিরহরিত বৃক্ষ মেহগিনি, উত্তর পূর্ব ভারতে কৃষ্ণ মৃত্তিকা। সঠিক উত্তরটি হল অপশন গতে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের চিরহরিত বৃক্ষ মেহগনি। 1.11 দাগে বল ও ইভিল পোকার আক্রমণ ঘটে পাট, তুলা, গম, চা গাছে। সঠিক উত্তরটি হল অপশান খতে তুলা। 1.12 দাগে 2011 সালের আদমশুমারি অনুসারে ভারতের সর্বাধিক জনঘনত্বপূর্ণ রাজ্যটি হল কেরালা, বিহার, পশ্চিমবঙ্গ, উত্তরপ্রদেশ। সঠিক উত্তর অপশান খতে বিহার। 1.13 দাগে ভারতের ক্ষুদ্রতম জাতীয় সড়ক হল 966 নম্বর জাতীয় সড়ক, 548 নম্বর জাতীয় সড়ক, 889 জাতীয় সড়ক, গতে 34 নম্বর জাতীয় সড়ক। সঠিক উত্তর হল অপশন খতে 548 নম্বর জাতীয় সড়ক। 1.14 দাগে ভারতের প্রেরিত সামসিনক্রোনাস উপগ্রহ হল ইনস্যাট, জিওস্যাট, আইআরএস সিরিজ, মিটিওস্যাট। সঠিক উত্তর হল অপশন গতে আইআরএস সিরিজ। বিভাগ ক্ষয়ে 2 দাগে 2.1 নিম্নলিখিত বাক্যগুলি শুদ্ধ হলে পাশে সু এবং অশুদ্ধ হলে পাশে অলেখ যে কোনো 6টি। 2.1 দাগে হিমশৈলের 1/10 জলের উপর ভেসে থাকে, অশুদ্ধ। সঠিক উত্তর হল 1/9 জলের উপরে ভেসে থাকে। 2.2 দাগে স্থলবায়ুর বেগ সর্বাধিক হয় ভোরবেলায়, শুদ্ধ। 2.3 দাগে ফানেল আকৃতির নদী মোহনায় অধিক বান ডাকা দেখা যায়, শুদ্ধ। 2.4 দাগে ভারতের পশ্চিম উপকূল অপেক্ষা পূর্ব উপকূল সংকীর্ণ, অশুদ্ধ। পশ্চিম উপকূল বেশি সংকীর্ণ হবে, বললাম পশ্চিম উপকূল সংকীর্ণ। আচ্ছা, 2.5 দাগে ভারতের খরা সৃষ্টির জন্য মৌসুমী বায়ুর অনিশ্চয়তা দায়ী, শুদ্ধ। 2.6 দাগে একটি প্রাণীজ কাঁচামাল ভিত্তিক শিল্প হল মাংস প্রক্রিয়াকরণ শিল্প, শুদ্ধ। 2.7 দাগে আকাশ থেকে তোলা সব চিত্র উপগ্রহ চিত্র নয়, এটাও শুদ্ধ। 2.2 দাগে উপযুক্ত শব্দ বসে শূন্যস্থান পূরণ করে যে কোনো 6টি। 2.1 দাগে পর্যায়ন ধারণার প্রবর্তক হলেন ড্যাশ, জি কে গিলবার্ট, জি কে
গিলবার্ট। তারপর 2.2 থেকে নদী গর্ভে অবঘর্ষ প্রক্রিয়ার সৃষ্ট গর্তগুলিকে ড্যাশ বলে? উত্তর হল মন্থকূপ বলে। 2.3 থেকে ড্যাশ স্তরকে শান্তমণ্ডল বলে? স্ট্র্যাটোস্ফিয়ার স্তরকে শান্তমণ্ডল বলে? স্ট্র্যাটোস্ফিয়ার। 2.4 থেকে শীতল ও ভারী সমুদ্র স্রোত ড্যাশ রূপে প্রবাহিত হয়? অন্তঃস্রোত রূপে প্রবাহিত হয়। 2.5 থেকে 3R কথার পুরো অর্থ হল রিডিউস, রিসাইকেল এবং ড্যাশ রিইউজ। 2.6 থেকে ভারতের কাশ্মীর ও পাকিস্তান অধিকৃত কাশ্মীরের স্থলসীমা হল ড্যাশ? উত্তরটি হল এলওসি। পুরো হচ্ছে লাইন অফ কন্ট্রোল। 2.7 থেকে ড্যাশ মৃত্তিকা ম্যানগ্রোভ অরণ্যের জন্য আদর্শ? লবণাম্বু মৃত্তিকা। লবণাক্ত মৃত্তিকা। 2.3 থেকে একটি বা দুটি শব্দে উত্তর দাও, যে কোনো 6টি। 2.3.1 থেকে সাহারায় বালুকাময় মরুভূমি কি নামে পরিচিত? আর্ক নামে পরিচিত। 2.3.2 থেকে একটি ঋতুভিত্তিক স্রোতের নাম লেখ। মৌসুমী স্রোত। 2.3.3 থেকে দুটি বর্জ্যের উদাহরণ দাও। মোবাইল, টিভির ভাঙা অংশ। তারপরে 2.3.4 থেকে নর্মদা নদীতে সৃষ্ট উল্লেখযোগ্য জলপ্রপাতটির নাম কি? ধোঁয়াধার জলপ্রপাত। ধোঁয়াধার জলপ্রপাত। 2.3.5 থেকে অসমের কাঞ্জিরাঙ্গা অভয়ারণ্য কোন ধরনের প্রজাতি সংরক্ষণের জন্য বিখ্যাত? একশৃঙ্গ গন্ডার। 2.3.6 থেকে ভারতের একটি উচ্চশিক্ষা শহর ও একটি সামরিক শহরের উদাহরণ দাও। আচ্ছা, একটি উচ্চশিক্ষা শহর হচ্ছে শান্তিনিকেতন। উচ্চ শিক্ষা শান্তিনিকেতন। আর সামরিক শহর হচ্ছে চণ্ডীগড়। 2.3.7 থেকে ভারতের জীবন রেখা কাকে বলে? রেলপথকে। 2.3.8 থেকে ভারতের জরিপ সংস্থার প্রধান কার্যালয় কোথায় অবস্থিত? উত্তরাখণ্ডের দেরাদুনে। উত্তরাখণ্ডের রাজধানী দেরাদুনে। তারপরে 2.4 থেকে বাম দিকের সঙ্গে ডান দিকগুলি মিলিয়ে লেখো। বাম দিকে রয়েছে সিএফসি, মেঘাচ্ছন্নতা, ভারতের জাতীয় নদী, কেন্দ্রীয় কৃষি গবেষণাগার। ডান দিকে রয়েছে গঙ্গা, পোষা, অক্টাস, ওজন ধ্বংসকারী গ্যাস। 2.4.1 সিএফসির সঙ্গে 4 নম্বরে ওজন ধ্বংসকারী গ্যাস। 2.4.2 মেঘাচ্ছন্নতার সঙ্গে 3 নম্বরে অক্টাস। 2.4.3 থেকে ভারতের জাতীয় নদীর সঙ্গে গঙ্গা 1 নম্বরে গঙ্গা। কেন্দ্রীয় কৃষি গবেষণাগারের সঙ্গে পুষা 2 নম্বরে। তিনের দাগে বিভাগ গয়ের 3 দাগে নিচের প্রশ্নগুলি সংক্ষিপ্ত উত্তর দাও, বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়। 3.1 দাগে পর্যায়নের সংজ্ঞা দাও। সংজ্ঞা: ক্ষয়সীমার সাপেক্ষে অসমতল ও বন্ধুর ভূমিরূপ ক্ষয়, বহন ও সঞ্চয়ের মাধ্যমে সমতলে পরিণত হওয়ার প্রক্রিয়াকে পর্যায়ন বলা হয়। প্রকৃতি: অবরোহণ ও আরোহণ প্রক্রিয়ার সম্মিলিত ফল হল পর্যায়ন। নামকরণ: ক্ষয়চক্র প্রসঙ্গে জি.কে. গিলবার্ট যে গ্রেড শব্দটি ব্যবহার করেন, সেখান থেকে পরবর্তী সময়ে চেম্বারলিন এবং সলিসবারি নামক 2 ভূবিজ্ঞানী প্রথম পর্যায়ন বা গ্রেডেশন শব্দটি ব্যবহার করেন। অথবা ফিয়র কাকে বলে? উদাহরণ দাও।
উচ্চ অক্ষাংশের উপকূল অংশে হিমবাহ ক্ষয়কার্যের সৃষ্ট উপত্যকা হিমযুগ অবসানে জলমগ্ন হলে তা ফিয়র্ড নামে পরিচিত হয় এবং এই ধরনের উপকূল হল ফিয়র্ড উপকূল। উদাহরণ: উচ্চ অক্ষাংশের দেশসমূহে যেমন নরওয়ে, সুইডেন, ফিনল্যান্ড ইত্যাদি ফিয়র্ড দেখা যায়। গ্রিনল্যান্ডের স্কোরসবি সাউন্ড হল পৃথিবীর বৃহত্তম ফিয়র্ড। 3.2 বৈপরীত্য উষ্ণতা কাকে বলে? সাধারণ নিয়ম অনুসারে ভূপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে বায়ুর উষ্ণতা 6.4 ডিগ্রি সেলসিয়াস হারে হ্রাস পায়, কিন্তু কখনো কখনো উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে বায়ুমণ্ডলের তাপমাত্রা হ্রাস না পেয়ে বরং বেড়ে যায়। একেই বায়ুমণ্ডলের বৈপরীত্য উষ্ণতা বলে। কোথায় ঘটে? নাতিশীতোষ্ণ মণ্ডলের পার্বত্য উপত্যকা অংশে এই ঘটনা সর্বাধিক ঘটে। প্রভাব: বৈপরীত্য উষ্ণতার কারণে নাতিশীতোষ্ণ মণ্ডলে পার্বত্য উপত্যকার মধ্যবর্তী অংশে কৃষিকাজ সমস্যায় গড়ে ওঠে। অথবা মগ্নচড়া কি? পৃথিবীর যে সকল মহাসাগর অঞ্চলে উষ্ণ ও শীতল স্রোত মিলিত হয় সেখানে শীতল স্রোতের সঙ্গে বয়ে আসা হিমশৈলের মধ্যে থাকা নুড়ি, বালি, পলি হিমশৈলে গলে যায় বলে অধিকৃত হয়। হাজার হাজার বছর ধরে সমুদ্র তলদেশে এই পদার্থসমূহ অধিকৃত হয়ে সৃষ্টি হয় অগভীর সমুদ্র অঞ্চল। এই অগভীর সমুদ্র মগ্নচড়া বা ব্যাঙ্ক নামে পরিচিত। উদাহরণ: গ্র্যান্ট ব্যাঙ্ক, রকফল ব্যাঙ্ক, ডগার্স ব্যাঙ্ক হল পৃথিবীর বিখ্যাত মগ্নচড়া। মগ্নচড়াগুলি বাণিজ্যিক মৎস্য আহরণের বিখ্যাত। টিকা লেখ। 3.3 টিকা লেখ। গঙ্গা অ্যাকশন প্ল্যান। উত্তর: গঙ্গা অ্যাকশন প্ল্যান প্রকল্পের শুভ সূচনা হয় 14 জুন 1986 সালে তৎকালীন প্রধানমন্ত্রী শ্রী রাজীব গান্ধীর আমলে। এই প্ল্যানে গৃহীত কর্মসূচি হল: প্রথম পর্যায়ে 25টি শহরের প্রয়োগ প্রণালীর জল পরিশোধন করে গঙ্গায় ফেলার ব্যবস্থা করা হয়েছে। দূষিত জল সরাসরি গঙ্গায় না ফেলার জন্য উপযুক্ত ব্যবস্থা নেওয়া হয়েছে। গঙ্গার তীরে অবস্থিত কারখানার নোংরা জল ও বর্জ্য যাতে নদীতে ফেলা না হয় তার জন্য ব্যবস্থা নিতে হবে। এছাড়া সারা বছর যাতে নদীতে জলপ্রবাহ বজায় থাকে তার ব্যবস্থা করতে হবে। গঙ্গার ভাঙন প্রতিরোধ করা ও গঙ্গার পাড় বাঁধানো, জনমত গঠন ও সচেতনতা বৃদ্ধি এবং উপযুক্ত কঠোর পরিবেশগত আইন প্রণয়ন ও তা পালন করা। গুরুত্ব কি না? গঙ্গা ভারতের মানুষের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। পানীয় জলের সরবরাহ, কৃষিক্ষেত্রে জলাশয়, শিল্পের জলের যোগান, জলপথে পরিবহনের ব্যবস্থা করা, সর্বোপরি বাস্তুতান্ত্রিক ভারসাম্য রক্ষা করার জন্য এই প্রকল্প গৃহীত হয়েছে। অথবা শিল্পক্ষেত্রে বর্জ্য কি কি প্রকার হয়? উত্তর: শিল্প কারখানা থেকে কঠিন, তরল, গ্যাসীয় আকারে বিষাক্ত, অবিষাক্ত, জৈব ও অজৈব বর্জ্য পরিবেশে মেশে। আচ্ছা, প্রথমে হচ্ছে কৃষিজ ও বনজ ভিত্তিক শিল্পের মধ্যে প্রথমে কাগজ শিল্প রয়েছে, থেকে নির্গত সেলুলোজ কাগজের অবশিষ্টাংশ, ব্লিচিং পাউডার। খাদ্য প্রক্রিয়াকরণ শিল্প থেকে নির্গত খাবারের অবশিষ্টাংশ, শর্করা শিল্প থেকে আখের ছিবড়া, মোলাসেস ইত্যাদি। বস্ত্র শিল্প থেকে বিভিন্ন রাসায়নিক দ্রব্য। এরপরে ধাতব ও রাসায়নিক শিল্প থেকে যে সমস্ত অজৈব বর্জ্য, বিষাক্ত রাসায়নিক তরল, বিভিন্ন পরিবেশ দূষণকারী বর্জ্যের মধ্যে লৌহ ইস্পাত শিল্পে বার্স্ট ফার্নেস থেকে নির্গত হয় ছাই গরম জল, তাপবিদ্যুৎ কেন্দ্র থেকে ছাই কণা গরম জল। রাসায়নিক শিল্প থেকে ক্ষতিকর রাসায়নিক পদার্থ, বিভিন্ন অ্যাসিড, রং, তেল। সিমেন্ট শিল্প থেকে দূষিত ধূলিকণা ইত্যাদি। ইলেকট্রনিক বর্জ্য থেকে কম্পিউটার, ডিস্ক, সেলফোন, টিভি ইত্যাদি থেকে নির্গত সীসা, তামা, অ্যালুমিনিয়াম খুবই ক্ষতিকর বর্জ্য। আর খনিজ দ্রব্য আহরণ ও নিষ্কাশনের ক্ষেত্রে বিভিন্ন পর্যায়ে বিভিন্ন কঠিন বর্জ্য নির্গত হয়। অর্থাৎ শিল্পজাত বর্জ্য কঠিন, তরল, গ্যাসীয় হিসেবে আমরা পাই। 3.4 দাগে ভারতের জলবিভাজিকা উন্নয়নের দুটি উদ্দেশ্য লেখ। ভারতের জলবিভাজিকা উন্নয়নের উদ্দেশ্যগুলি হল: 1 নম্বরে পৃষ্ঠ জল ও ভূমজল উভয় জলের সংরক্ষণ ও সুষম ব্যবহার। 2 নম্বরে মৃত্তিকা সংরক্ষণ। 3 নম্বরে উদ্ভিদের সংরক্ষণ ও নতুন বন স্থাপন। এই 3টি উদ্দেশ্য নিয়ে জলবিভাজিকা উন্নয়ন পরিকল্পনা গ্রহণ করা হয়। অথবা মৃত্তিকা সংরক্ষণের দুটি প্রয়োজনীয়তা লেখ। মাটি সংরক্ষণের প্রয়োজনীয়তা ও গুরুত্ব পরিসীম। সাধারণত মাটি ক্ষয়ের ফলে সৃষ্ট সমস্যাগুলি নিবারণের জন্য মাটি সংরক্ষণ অত্যন্ত প্রয়োজন। যেমন: 1 নম্বরে মাটির উর্বরতা, উৎপাদন ক্ষমতা বজায় রাখতে মাটি সংরক্ষণ প্রয়োজন। খাল ও নদীতে পরিসঞ্চয় কমিয়ে তাদের নাব্যতা বজায় রেখে বন্যা নিয়ন্ত্রণ করতে মৃত্তিকা সংরক্ষণ অত্যন্ত জরুরি। মাটির আর্দ্রতা বজায় রেখে খরা পরিস্থিতি রোধের জন্য মাটি সংরক্ষণ দরকার। ভূমিধসের হাত থেকে রক্ষা পেতে মাটি সংরক্ষণ প্রয়োজন। 3.5 পণ্য সূচক বলতে কি বোঝো? শিল্পে ব্যবহৃত কাঁচামাল ও উৎপাদিত দ্রব্যের ওজনের অনুপাত হল পণ্য সূচক। এই সূচকের মান যদি 1 হয় তবে তাহলে বুঝতে হবে বিশুদ্ধ শ্রেণীর কাঁচামাল ব্যবহৃত হয়েছে, এবং 1-এর বেশি হলে অবিশুদ্ধ শ্রেণীর কাঁচামাল ব্যবহৃত হয়েছে। অথবা পুনঃরপ্তানি বন্দর কাকে বলে? উদাহরণ দাও।
উত্তর, কোনো বন্দরে পণ্য আমদানির পর সেই পণ্য পুনরায় অন্য দেশে বা অঞ্চলে রপ্তানি করা হলে সেই বন্দরকে পুনঃরপ্তানি বন্দর বলা হয়। উদাহরণ, লন্ডন হল পৃথিবীর বিখ্যাত পুনঃরপ্তানি বন্দর। লন্ডনে রয়েছে বেশ কয়েকটি দ্রব্যের আন্তর্জাতিক বাজার, যেমন চা ও অসংখ্য গুদামঘর। ফলে লন্ডনে পণ্য আনয়নের পর নিলাম বা বিক্রি হয় এবং পুনরায় তা অন্য দেশে তা রপ্তানি হয়। 3.6 সক্রিয় সেন্সর কাকে বলে? যে সেন্সর সৌরশক্তি বা সূর্যের রশ্মির উপর নির্ভর না করে নিজ দেহ থেকে বিদ্যুৎ চুম্বকের তরঙ্গ পাঠিয়ে তার প্রতিফলনের সাহায্যে প্রতিছবি সংগ্রহ করে তাকে সক্রিয় সেন্সর বলে। বৈশিষ্ট্য, এর সাহায্যে দিন রাত যে কোনো সময় বা 24 ঘন্টায় তথ্য সংগ্রহ হয়। উদাহরণ, রেডার, অ্যাক্টিভ রেডিওমিটার প্রভৃতি। অথবা তড়িৎ চুম্বকীয় বর্ণালী কি? উত্তর, আলোর বিচ্ছুরণের ফলে বিভিন্ন বর্ণযুক্ত যে আলোর পটি পাওয়া যায় তাকে চুম্বকীয় বর্ণালী বলে। যখন কোনো সাদা আলোকে একটি প্রিজমের মধ্য দিয়ে প্রকাশ করা হয় তখন এটি বিভিন্ন রঙের আলোতে পটিতে বিভক্ত হয়। একে ভিগিয়র বলে। ভায়োলেট, ইন্ডিগো, ব্লু, গ্রিন, ইয়েলো, অরেঞ্জ, রেড। স্যার আইজাক নিউটন 1666 সালে সর্বপ্রথম এই পরীক্ষাটি করেছিলেন। ব্যবহার, রিমোট সেন্সিং এই সেন্সরের মাধ্যমে তড়িৎ চুম্বকীয় বর্ণালী কাজে লাগিয়ে তথ্য সংগ্রহ হয়। বিভাগ ঘয়ের দাগে বিভাগ ঘয়ের 4 দাগে সংক্ষিপ্ত ব্যাখ্যামূলক উত্তর দাও। বিকল্প প্রশ্ন উল্লেখনীয়। তার সঙ্গে মরুভূমি অঞ্চলে বায়ুর কাজে প্রাধান্য পায় কেন? মরুভূমিতে বায়ুর প্রধান শক্তি রূপে কাজ করে বা বায়ু কাজে প্রাধান্য পায় কারণ 1 নম্বর যান্ত্রিক আবহিকার প্রাধান্য। প্রথমে ক্ষুদ্রকণা বিসরণের পিণ্ড বিসরণ, সর্কমোচন প্রভৃতি যান্ত্রিক আবহিকার প্রক্রিয়ায় শিলা চূর্ণ বিচূর্ণ হয় ও পরে ক্ষয়কার্যের অবকর্ষ ও ঘর্ষণ ক্ষয় প্রক্রিয়ায় শিলাখণ্ড ছোট হতে হতে শেষে বালিকণায় পরিণত হয়, যা বায়ুর ক্ষয়কার্যের প্রধান উপাদান। এই বালির মধ্যে থাকে কঠিন কোয়ার্চ কণা বা ক্ষয়কার্যের মাত্রা বাড়ায়। বৃষ্টির অভাব, বৃষ্টি এখানে হয় না। বালিস্তর সর্বদা আলগা ও শিথিল থাকে, যা বায়ু সহজে উড়িয়ে নিয়ে যেতে পারে। গাছপালার অভাব, বৃষ্টির অভাবে গাছপালা নেই বললে বায়ু বাধাহীনভাবে প্রবাহিত হতে পারে। বায়ুর চাপ ও বায়ুর উষ্ণতার সম্পর্ক নির্ণয় করো। বায়ুর উষ্ণতার সঙ্গে বায়ুচাপের সম্পর্ক অত্যন্ত গভীর, কিন্তু বিপরীতমুখী, অর্থাৎ উষ্ণতা বাড়লে বায়ুর চাপ কমে ও উষ্ণতা কমলে বায়ুর চাপ বাড়ে। উষ্ণতা ও নিম্নচাপ, কোনো স্থানে উষ্ণতা বাড়লে বায়ু হালকা হয়ে উপরে উঠে যায়, বায়ুর ঘনত্ব কমে, ফলে নিম্নচাপের সৃষ্টি হয়। উদাহরণ, সারা বছর ধরে অধিক উষ্ণতার জন্যই নিরক্ষীয় অঞ্চল বরাবর নিম্নচাপ বলয়ের সৃষ্টি হয়েছে। অধিক উষ্ণতার কারণে গ্রীষ্মকালে ভারতের উত্তর পশ্চিম নিম্নচাপ কোষের সৃষ্টি হয়, যার টানে মৌসুমী বায়ু আসে। তারপর রয়েছে উষ্ণতা ও উচ্চচাপ। কোনো স্থানে উষ্ণতা কমলে বায়ুর ঘনত্ব বাড়ে, বায়ু শীতল ও ভারী হয় এবং প্রাকৃতিক কারণে শীতল ও ভারী বায়ু উচ্চচাপ যুক্ত হয়। উদাহরণ, সারা বছর উষ্ণতা অত্যন্ত কম থাকে বলেই কোরিলেস বল সর্বাধিক হওয়া সত্ত্বেও 2 মেরু অঞ্চলে উচ্চচাপ বলয়ের সৃষ্টি হয়েছে। উষ্ণতা কম থাকে বলেই শীতকালে আমাদের এখানে বায়ুর চাপ বেশি হয়। 4.2 বর্জ্য ব্যবস্থাপনা করা কেন প্রয়োজন তা যুক্তি সহকারে লেখো। বর্জ্য পরিবেশকে দূষিত করে, বাস্তুতন্ত্রের ভারসাম্য বিঘ্নিত করে, বৃহত্তর অর্থে দেশের সমাজের জৈব বৈচিত্র্যের ক্ষতিসাধন করে। তাই বর্জ্য ব্যবস্থাপনা একান্ত প্রয়োজন। যে কারণে বর্জ্য ব্যবস্থাপনা দরকার সেগুলি হলো: পরিবেশ দূষণমুক্ত, পরিবেশের অজৈব উপাদান জল, মাটি, বায়ু বর্জ্যের কারণে দূষিত হয়, তাই পরিবেশকে দূষণমুক্ত করতে বর্জ্য ব্যবস্থাপনা অত্যাবশ্যক। বাস্তুতন্ত্রের ভারসাম্য রক্ষা, পরিবেশের জীবজ উপাদানগুলি বর্জ্যের কারণে ক্ষতিগ্রস্ত হয়। রাসায়নিক বিষাক্ত বর্জ্য দেহে রোগের প্রাদুর্ভাব ঘটায়, ক্ষতিকারক প্রাণীর সংখ্যা বৃদ্ধি করে, বাস্তুতন্ত্রের ভারসাম্য বিঘ্নিত হয়। তাই বাস্তুতন্ত্রকে বাঁচাতে বর্জ্য ব্যবস্থাপনা আবশ্যক। জীববৈচিত্র্য রক্ষা, পৃথিবীতে বসবাসকারী উদ্ভিদ ও প্রাণীকুল নিয়ে যে জীববৈচিত্র্য গড়ে ওঠে তা বর্জ্যের কারণে বিনষ্ট হয়। জীববৈচিত্র্য বাঁচাতে বর্জ্য ব্যবস্থাপনার প্রয়োজন। তারপরে খাদ্য চালক ও খাদ্য শৃঙ্খলা ভারসাম্য রক্ষা, পরিবেশের বিভিন্ন জীবজ ও অজীবজ উপাদানের পারস্পরিক মিথস্ক্রিয়ার সুনির্দিষ্ট খাদ্য চালক ও খাদ্য শৃঙ্খলা গড়ে ওঠে। পরিবেশ ও জীবনের সুস্থতা বজায় রাখতে বর্জ্য ব্যবস্থাপনা জরুরি পদক্ষেপ। অথবা ভার্মি কম্পোস্টিং কি? উত্তর, কেঁচোর জীবনচক্রকে সাহায্য নিয়ে পরিবেশের কঠিন জৈব ভঙ্গুর বর্জ্যসমূহ যথা খাবারের উচ্ছিষ্টাংশ, সবজি বা আনাজপাতির খোসা, ডিমের খোল, পাতা, গোবর, খড়কুটো ইত্যাদি বিয়োজিত করে বা পচিয়ে কম্পোস্ট সার তৈরির পদ্ধতিকে ভার্মি কম্পোস্টিং বলে।
এতে সরু লাল কেঁচুর ব্যবহার দেখা যায়। উৎপন্ন জৈব সার কৃষিতে ব্যবহার করা হয়। এই বর্জ্য ব্যবস্থাপনায় মাটি, বায়ু, জলের দূষণ খুব একটা হয় না। এর উপায়গুলি লেখো। ভার্মি কম্পোস্টিং ভারতের প্রধানত দুটি পদ্ধতি বা উপায়ে এই কম্পোস্টিং হয়। এগুলি হলো ব্যাঙ্গালোর পদ্ধতি বা অবাধ কম্পোস্টিং। প্রথমে মাটিতে পরীক্ষা বা ট্রেঞ্চের মতো একটি গভীর লম্বা গর্ত করা হয় এবং তার মধ্যে নানা ধরনের জৈব বর্জ্য ফেলে তার উপরে প্রণালী ও গবাদি পশুর মলমূত্রের একটি স্তর তৈরি করা হয়। এর উপর মাটি চাপা দিয়ে 15 থেকে 20 দিন রেখে দিলে নিচের জৈব পদার্থ অবাধ ব্যাকটেরিয়া দ্বারা বিয়োজিত হয়ে কম্পোস্ট সার তৈরি হয়। একে ব্যাঙ্গালোর পদ্ধতি বা অবাধ কম্পোস্টিং বলে। আর যান্ত্রিক পদ্ধতি সবাধ কম্পোস্টিং, প্রথমে বর্জ্য পদার্থ থেকে ধাতুখণ্ড, কাঁচ প্রভৃতি আলাদা করা হয় এবং তারপর অবশিষ্ট জৈব বর্জ্য পদার্থ যন্ত্রের সাহায্যে চূর্ণ বিচূর্ণ করা হয়। এরপর ওগুলির সঙ্গে মলমূত্র মেশানো হয় এবং শেষে ঘূর্ণায়মান যন্ত্রে রেখে সবাধ ব্যাকটেরিয়া দ্বারা বিয়োজন ঘটানো হয়। এভাবে 1 থেকে 2 সপ্তাহের মধ্যে বর্জ্য বিয়োজিত হয়ে কম্পোস্ট সার তৈরি হয়। এটি যান্ত্রিক পদ্ধতি বা সবাধ কম্পোস্টিং নামে পরিচিত। 4.3 দাগে দক্ষিণ ভারতের বেশিরভাগ নদী পূর্ব বাহিনী কেন? দক্ষিণ ভারতের মহানদী গোদাবরী, কৃষ্ণা, কাবেরী প্রভৃতি পূর্ব বাহিনী হয়ে বঙ্গোপসাগরে মিশেছে এবং নর্মদা ও তাপ্তি পশ্চিম বাহিনী হয়ে আরব সাগরে পতিত হয়েছে। কারণ 1 নম্বরে টার্সিয়ারি যুগে হিমালয় উত্থানকালে সমগ্র উপদ্বীপীয় মালভূমি পূর্ব দিকে হেলে পড়ে এবং ভূমির প্রাথমিক ঢাল অনুযায়ী অধিকাংশ নদী পূর্ব বাহিনী হয়। হিমালয় উত্থানকালে উপদ্বীপীয় পাত বা ভারতীয় পাত বাঁক নিয়ে উত্তর দিকে অগ্রসর হয়, কারণে ভারতের মাঝ বরাবর দুটি ফাটল বা চ্যুতি রেখা বা গ্রস্ত উপত্যকা সৃষ্টি হয়। যে গ্রস্ত উপত্যকা ঢাল পশ্চিমমুখী, এর ফলে এই গ্রস্ত উপত্যকা দিয়ে সৃষ্ট নর্মদা ও তাপ্তি পশ্চিম বাহিনী হয়েছে। অথবা ভারতের জনবিস্ফোরণের কারণগুলি লেখো। 1901 সাল থেকে 1951 সাল পর্যন্ত ভারতের জনসংখ্যা বৃদ্ধি ধীর ঘটলেও 1951 থেকে 2011 সাল পর্যন্ত ভারতের জনসংখ্যা বেড়েছে অতি দ্রুত হারে। একে জনবিস্ফোরণ বলে। যে সকল অর্থনৈতিক, সামাজিক, রাজনৈতিক কারণে ভারতের জনসংখ্যা দ্রুত হারে বেড়েছে সেগুলি হলো: উচ্চ জন্মহার, মৃত্যুহার হ্রাস। ভারতের জন্মহার অত্যন্ত বেশি, স্বল্প শিক্ষার হার, অল্প বয়সে বিবাহ, মেয়েদের সামাজিক মর্যাদা কম প্রভৃতি কারণে ভারতের জন্মহার অত্যন্ত বেশি। 1951 সালের পর থেকে চিকিৎসা ব্যবস্থার দ্রুত উন্নতি, মহামারী দূরত্ব, দুর্ভিক্ষ, খরা, বন্যা, প্ররোধ প্রভৃতি কারণে মৃত্যুহার দ্রুত হারে হ্রাস পায়। স্বাধীনতার আগে ভারতের জন্মহার মৃত্যুহার উভয়ই বেশি থাকায় মোট জনসংখ্যা বৃদ্ধি তেমনভাবে ঘটেনি, কিন্তু স্বাধীনতার পর জন্মহার অতি দ্রুত হারে হ্রাস পেলেও মৃত্যুহার অতি দ্রুত হারে হ্রাস পাওয়ায় জনসংখ্যার বৃদ্ধি ঘটে অতি দ্রুত হারে। দারিদ্র্য। ভারতের জনসংখ্যার একটা বড় অংশ দারিদ্র্য সীমার নিচে বাস করে। পুত্র সন্তানের মাধ্যমে ভবিষ্যৎ অর্থনীতি নিরাপত্তার আশায় পরিবারের মধ্যে জনসংখ্যা বেড়েছে। কৃষিভিত্তিক সমাজ ব্যবস্থা, উন্নয়নশীল অর্থনীতি। ভারতের কৃষিতে অধিক শ্রমিকের প্রয়োজনের কারণে জনসংখ্যা বাড়ছে। তাছাড়া উন্নয়নশীল অর্থনৈতিক ব্যবস্থার জনসংখ্যা বৃদ্ধির হার অধিক হয়। সামাজিক কারণ, পুত্র সন্তানের আকাঙ্ক্ষা ও যৌথ পরিবার প্রথা পরোক্ষভাবে জনসংখ্যা বৃদ্ধিতে সাহায্য করে। 4.4 দাগে জিও স্টেশনারি ও সানসিনক্রোনাস উপগ্রহের মধ্যে পার্থক্য লেখ। ভিত্তি হচ্ছে বিষয় লিখবে। বিষয়: জিও স্টেশনারি বা ভূসমলয় উপগ্রহ পৃথিবীর আবর্তনের সাথে তাল মিলিয়ে পশ্চিম থেকে পূর্বে নিরক্ষরেখা বরাবর প্রদক্ষিণ করে। সানসিনক্রোনাস বা সূর্য তুলনাকারী উপগ্রহ সূর্যের আপতন কোণের সাথে সামঞ্জস্য রেখে উত্তর দক্ষিণে একটি নির্দিষ্ট দ্রাঘিমা বরাবর প্রদক্ষিণ করে। পরে ভিত্তি লিখবে। উচ্চতা: ভূপৃষ্ঠ থেকে 35,786 এবং পৃথিবীর কেন্দ্র থেকে 42,157 কিমি উচ্চতায় অবস্থান করে। ভূপৃষ্ঠ থেকে 600 থেকে 800 কিমি এবং কেন্দ্র থেকে 6,971 থেকে 7,171 কিমি উচ্চতার মধ্যে অবস্থান করে। তারপরে রয়েছে কক্ষপথ। জিও স্টেশন উপগ্রহগুলির পরিধি প্রায় 2.25 লক্ষ কিমি, যেটি 23 ঘন্টা 56 মিনিট 4 সেকেন্ডে অতিক্রম করে এবং বেগ 3 কিমি পার সেকেন্ড। সানসিনক্রোনাস উপগ্রহের পরিধি হচ্ছে 43,800 বা 35,075 কিমির মধ্যে, যেটি বিভিন্ন উপগ্রহ বিভিন্ন সময়ে 70 থেকে 100 মিনিট পরিক্রমণ করে এবং বেগ 7.5 কিমি পার সেকেন্ড। গুরুত্ব: রেডিও, টেলিভিশন, নেভিগেশন প্রভৃতি যোগাযোগ ও আবহাওয়া সংক্রান্ত তথ্য সংগ্রহ করে জিও স্টেশনের উপগ্রহ। আর সানসিনক্রোনাস উপগ্রহ জরিপ কাজ, ভূমি ব্যবহার, সম্পদ বিষয়ক তথ্য সংগ্রহ, আবহাওয়া তথ্য সংগ্রহ ইত্যাদি কাজ করে। উদাহরণ: জিও স্টেশনারি উপগ্রহের উদাহরণ হল ভারতের ইনস্যাট, ইউএসএ জিওইএস, রাশিয়া জিওএমএস। আর সানসিনক্রোনাস উপগ্রহের উদাহরণ হল ভারতের আইআরএস সিরিজের, ইউএসএর ল্যান্ডসেট, ফ্রান্সের স্পট ইত্যাদি। অথবা উপগ্রহ চিত্রে ব্যবহৃত সেন্সর সম্পর্কে বর্ণনা করো। উত্তর: সংজ্ঞা: সেন্সর হলো এমন একটি বিশেষ যন্ত্র বা ডিভাইস যা মহাকাশ থেকে ভূপৃষ্ঠের কোনো নির্দিষ্ট লক্ষ্যবস্তুর দ্বারা প্রতিফলিত আলোক তরঙ্গ গ্রহণ করে ওই বস্তু বৈশিষ্ট্য তুলে ধরতে সাহায্য করে। আচ্ছা, সেন্সর শ্রেণীবিভাগ 2 প্রকারের। 1 নম্বর সক্রিয় সেন্সর, যে সেন্সরগুলি কোনো বস্তু বা উপাদানের তথ্য সংগ্রহের সময় সৌরশক্তির উপর নির্ভর না করে নিজের দেহ থেকে আলোক তরঙ্গ পাঠিয়ে তারই প্রতিফলন
সংগ্রহ করে সেগুলিকে সক্রিয় সেন্সর বলে। এগুলি দিন ও রাত উভয় সময়ই তথ্য সংগ্রহ করতে সক্ষম। উদাহরণ অ্যাক্টিভ রেডিওমিটার, র্যাডার প্রভৃতি। নিষ্ক্রিয় সেন্সর, যে সেন্সরগুলি কোনো বস্তু বা উপাদানের তথ্য সংগ্রহের জন্য সৌরশক্তির প্রতিফলনের উপর নির্ভর করে থাকে সেগুলিকে নিষ্ক্রিয় সেন্সর বলে। এগুলি রাত্রে বা অন্ধকারাচ্ছন্ন স্থানে তথ্য সংগ্রহ করতে পারে না। উদাহরণ ফটোগ্রাফি ক্যামেরা, টিভি ক্যামেরা প্রভৃতি। বিভাগ উঁতে 5-এর দাগে 5.1 নিম্নলিখিত প্রশ্নগুলি থেকে যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও। 5.1 দাগে নদীর ক্ষয়কার্যের ফলে সৃষ্ট 3টি ভূমির সচিত্র বর্ণনা দাও। 5.1 দাগে ঝুলন্ত উপত্যকা ও রসমদান সৃষ্টির প্রক্রিয়া সচিত্র বিবরণ দাও। 5.1 দাগে অধক্ষেপণের শ্রেণীবিভাগ করে আলোচনা করো। 5.4 দাগে দুটি মুখ্য জ্বরের মধ্যে 24 ঘন্টা 52 মিনিট সময় পার্থক্য হওয়ার কারণ কি? 5.2 দাগে নিম্নলিখিত প্রশ্নগুলি থেকে যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও। 5.2 দাগে ভারতের উপদ্বীপে মালভূমির ভূপ্রাকৃতিক পরিবেশের বর্ণনা দাও। 5.2 দাগে ভারতের জলবায়ুর প্রধান বৈশিষ্ট্যগুলি সংক্ষেপে বর্ণনা করো। 5.3 দাগে পূর্ব ও মধ্য ভারতের অধিকাংশ ইস্পাত শিল্প কেন্দ্র গড়ে ওঠার কারণগুলি লেখো। 5.4 দাগে কোন দেশের অর্থনীতির জলপথের গুরুত্ব আলোচনা করো। অর্থাৎ 5.1 এবং 5.2 দাগে যে মোট 8টি প্রশ্ন রয়েছে, এই 8টি প্রশ্নের উত্তরের লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশনে দেওয়া আছে, ওখানে ক্লিক করে দেখে নাও। আরেকবার বলছি, 5.1 দাগে এবং 5.2 দাগে যে মোট 8টি বড় প্রশ্ন রয়েছে, সেই বড় প্রশ্নগুলির উত্তর এই ভিডিও ডেসক্রিপশনে দেওয়া আছে, ওখানে ক্লিক করে দেখে নাও। বিভাগ 6 দাগে প্রশ্নপত্রের সঙ্গে প্রদত্ত ভারতীয় রেখা মানচিত্র নিম্নলিখিত প্রযুক্ত প্রতীক নাম সহ চিহ্নিত করে মানচিত্রের উত্তরপত্রের সঙ্গে জুড়ে দাও। অর্থাৎ তোমাদের ম্যাপ পয়েন্টে শুরু করছি। 6.1 দাগে রয়েছে ক্ষুদ্রতম কেন্দ্রশাসিত অঞ্চল। ভারতের ক্ষুদ্রতম কেন্দ্রশাসিত অঞ্চলের নাম হচ্ছে লাক্ষাদ্বীপ। কি বললাম? ভারতের ক্ষুদ্রতম কেন্দ্রশাসিত অঞ্চলের নাম হচ্ছে লাক্ষাদ্বীপ। এই অংশটা, এই পুরো অংশটা হচ্ছে লাক্ষাদ্বীপ, বুঝতে পেরেছ? এই অংশটা পুরোটা হচ্ছে লাক্ষাদ্বীপ। ভারতের ক্ষুদ্রতম কেন্দ্রশাসিত 6.1 কিনা? আচ্ছা, 6.1 লাক্ষাদ্বীপ। লাক্ষাদ্বীপ 6.2 রয়েছে নীলগিরি পর্বত। 6.2 থেকে এটা হচ্ছে নীলগিরি পর্বত। 6.2 লিখেছি নীলগিরি পর্বত, বুঝতে পেরেছ? 6.3 রয়েছে পুলিকট হ্রদ। এই যে 6.3 পুলিকট হ্রদ, কালো করে দিচ্ছি। 6.3 লিখবি পুলিকট হ্রদ, ব্যাকেটে লিখে দিচ্ছি পুলিকট হ্রদ। পুলিকট হ্রদ। 6.4 ভারতের শুষ্কতম অঞ্চল। এটা হচ্ছে ভারতের শুষ্কতম অঞ্চল, এটাই। 6.4 ভারতের শুষ্কতম অঞ্চল, ব্যাকেট লিখতে পারো থরমরুভূমি বলে বা মরুভূমি বলে, ভারতের থরমরুভূমি লিখতে পারো। ওকে। 6.5 রয়েছে দক্ষিণ ভারতের ল্যাটেরাইট মৃত্তিকা অঞ্চল। দেখো দক্ষিণ ভারতের ল্যাটেরাইট মৃত্তিকা অঞ্চল অঙ্কন করছি। ছয় 6.5 রয়েছে কি দক্ষিণ ভারতের ল্যাটেরাইট মৃত্তিকাযুক্ত অঞ্চল। 6.5 দক্ষিণ ভারতের ল্যাটেরাইট মৃত্তিকাযুক্ত অঞ্চল। 6.6 একটি চিরহরিৎ বনভূমি অঞ্চল। লক্ষ্য করো, উত্তর পূর্ব ভারতে একটি চিরহরিৎ বনভূমি অঞ্চল। বুঝতে পেরেছ? এটা চিরহরিৎ বনভূমি অঞ্চল। 6.7
6.6 কি আছে? ভারতের একটি চিরহরিত বনভূমি অঞ্চল। চিরহরিত বনভূমি অঞ্চল। 6.7 রয়েছে ভারতের কেন্দ্রীয় ধান গবেষণা কেন্দ্র। ভারতের কেন্দ্রীয় ধান গবেষণা কেন্দ্র উড়িষ্যার কটকে অবস্থিত। উড়িষ্যার কটকে। 6.7 ভারতের কেন্দ্রীয় ধান গবেষণা কেন্দ্র। ভারতের কেন্দ্রীয় ধান গবেষণা কেন্দ্র ব্র্যাকেট হচ্ছে কটক। উড়িষ্যার কটকে কেন্দ্রীয় ধান গবেষণা কেন্দ্র অবস্থিত। পূর্ব ভারতের একটি মোটর গাড়ি নির্মাণ কেন্দ্র হচ্ছে জামশেদপুর। ঝাড়খণ্ডের জামশেদপুর। 6.8 পূর্ব ভারতের একটি মোটর গাড়ি নির্মাণ কেন্দ্র। পূর্ব ভারতের একটি মোটর গাড়ি নির্মাণ কেন্দ্র। মোটর গাড়ি নির্মাণ কেন্দ্র ব্র্যাকেটে জামশেদপুর। জামশেদপুর বুঝতে পেরেছ? এটা জামশেদপুর। 6.9 থেকে উত্তর ভারতের একটি প্রশাসনিক শহর। উত্তর ভারতের একটি প্রশাসনিক শহর। উত্তর ভারতের একটি প্রশাসনিক শহর হলো নতুন দিল্লি বা ভারতের রাজধানী নতুন দিল্লি। 6.9 উত্তর ভারতের একটি প্রশাসনিক শহর। প্রশাসনিক শহর হচ্ছে নতুন দিল্লি। এই ভিডিওর লাস্ট প্রশ্ন অর্থাৎ লাস্ট ম্যাপ পয়েন্টিং 6.10 হচ্ছে হলদিয়া বন্দর। যেখানে আছে হলদিয়া বন্দর। 6.10 আমি আর লিখছি না, এখানে হলদিয়া বন্দর বলে বুঝতে পেরেছ? একটু জায়গাটা ছোট 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 আছে বলে শুধু সাথে নিচে একটু লিখে দিচ্ছি হলদিয়া বলে। হলদিয়া বন্দর এটা হচ্ছে হলদিয়া বন্দর। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।